ক, খ, গ তিনটি সৃজনশীলের সমাধান। আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় নিয়ে, যেটির নাম হলো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্ন প্রতিবারই এসে থাকে, সেই একটি সৃজনশীল প্রশ্ন আমি এখানে বোর্ডে লিখেছি এবং এই সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন কিভাবে সহজ উপায়ে চিনতে পারবে তা নিয়ে 3 মিনিটের একটি আমি ভিডিও আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং গাইডলাইন্স এবং ফেসবুক পেজ অ্যাকাউন্টিং গাইডলাইন্সে আপলোড দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে আসো তাহলে তোমরা আরো সহজে এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারবে এবং এই ধরনের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আনসার করতে পারবে এবং 10-এ 10 নাম্বার পেতে পারবে। তো চলো আমরা শুরু করি। তোমাদের এই সৃজনশীল প্রশ্নটি হলো তোমাদের চতুর্থ অধ্যায়ের পাঠ্য বইয়ের সৃজনশীল 2। তো প্রশ্নে কি বলেছে দেখি। রাস্কি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এপ্রিল 2 মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। এপ্রিল 4 নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এপ্রিল 5 নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। এপ্রিল 7 নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এপ্রিল 10 পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এপ্রিল 12 অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এপ্রিল 15 নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। এই ছিল আমাদের প্রশ্ন। এবং ক, খ, গ, কতে কি বলা হয়েছে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তো আমরা জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় শুধুমাত্র 3টি। সেই 3টি কি কি? ব্যবসা স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, তারপরে বিলম্বিত বিজ্ঞাপন। এই 3টি হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো আমাদের সৃজনশীলের মধ্যে যদি 3টি থাকে, আমাদেরকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলে আমরা সেই 3টি নিয়ে আসবো। যদি 2টি থাকে 2টি আনবো, 1টি থাকলে 1টি। তো এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের অঙ্কগুলো করার ঘর সবগুলোরই একই রকম। কিরকম ঘর? তারিখ, বিবরণ, টাকা, টাকা। চলো আমরা কয়ের সমাধান করি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। আমরা ঘরটা করি, খুব সহজ একটি ঘর। তারিখ, বিবরণ, টাকা, টাকা। ওকে, আমরা ঘরটা করলাম। আমরা সালটা লিখে ফেলবো। 2017 সাল, মাসটা হচ্ছে এপ্রিল মাস। তো ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। তাহলে ব্যবসা স্থানান্তর ব্যয়টা আমি একটু আগে বললাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যেহেতু আমাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করতে বলেছে, আমরা সেটি এখানে নিয়ে আসবো। এপ্রিল 1 আমরা সহজে লিখব ব্যবসা স্থানান্তর ব্যয়। ব্যবসা স্থানান্তর ব্যয় কত টাকা? 25,000 টাকা। এরপরে আমরা দেখি মণিহারি দ্রব্যাদি ক্রয়, এটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নয়। নতুন মেশিন ক্রয়, নতুন মেশিনের ক্রয়ের বহন খরচ, নতুন মেশিন সংস্থাপন ব্যয়, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা, নতুন পণ্যের গবেষণা ব্যয়। আরেকটা পেয়েছি আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়। তাহলে আমরা লিখব এপ্রিল 15 নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয় কত টাকা? 18,000 টাকা। তাহলে টোটাল যোগ করলে কত দাঁড়াচ্ছে? 43,000 টাকা। ক্লোজ করে দেবে। একটা কথা মাথায় রাখবে, হিসাব বিজ্ঞানের সকল অঙ্কের সমাধান হয়ে গেলে অবশ্যই ক্লোজ করবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো আমাদের এই হলো কয়ের সমাধান। এবার আমরা ক্ষয়ের সমাধান করব। খ কি বলেছে দেখি। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তো আমরা জানি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। মূলধন জাতীয় কোনগুলো? যে সকল লেনদেন প্রতিষ্ঠানে অনিয়মিত হয়ে থাকে সেগুলো হলো মূলধন জাতীয়। আয় অথবা ব্যয় অথবা প্রাপ্তি অথবা প্রদান, সেটা আমরা দেখব। আমার কাছে যদি টাকা আসে সেটা আয় অথবা প্রাপ্তি, আর যদি আমার কাছ থেকে টাকা চলে যায় সেটা ব্যয় অথবা প্রদান।
এবং মুনাফা জাতীয় কোনগুলো, যেগুলো ব্যবসায়ে নিয়মিত হয়ে থাকে। তো আমরা চলো সমাধান করি, তাহলে বুঝতে পারবে। তো ঘরগুলো সেম, একই রকমের ঘর। তারিখ, বিবরণ, টাকা, টাকা, তারিখ, বিবরণ, টাকা, টাকা। আমরা ঘরটা করলাম, সালটা লিখে ফেলবো, মাসটাও লিখবো এপ্রিল। এখন দেখো 1 তারিখ তো আমাদের বিলম্বিত মুনাফাজাত ব্যয় চলে গেছে, তাহলে সেটি এখানে আসবে না। এখন আমরা শুরুতে বের করব কি, মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা হেডলাইন লিখবো মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, এটা হলো আমাদের ফার্স্ট হেডলাইন। তাহলে এপ্রিলের কত তারিখ আসতেছে মূলধন জাতীয় ব্যয়? দেখো মেশিন ক্রয়, মেশিনটা কি একটা প্রতিষ্ঠানে সব সময় কিনে থাকে? না, এটি অনিয়মিত। একবার কিনলে অনেক বছর ধরে একটা মেশিনে চলে যায়, তাহলে এই মেশিন ক্রয়টা হচ্ছে অনিয়মিত লেনদেন, তাই এটি মূলধন জাতীয়। এবং এই মেশিনটা ক্রয় করতে আমার কাছ থেকে টাকা চলে গেছে, তাহলে এটা ব্যয়, তাহলে এটা মূলধন জাতীয় ব্যয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এপ্রিল 4, নতুন মেশিন ক্রয়, মেশিন ক্রয় কত টাকা? 1,60,000 টাকা। এরপরে দেখো নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। এই যে নতুন মেশিনটা কিনছি, সেটা আনতেছি, বহন খরচ যেটা গেছে, নতুন মেশিন বা যে কোনো আসবাবপত্র কিংবা যন্ত্রপাতি কেনার পরে যদি সেটার সাথে আরো কিছু খরচ থাকে, যেমন বহন খরচ থাকে, সংস্থাপন ব্যয় থাকে, এইসব ব্যয়গুলো কিন্তু মেশিনের খরচেই ধরা হয়, তাহলে সেটিও মূলধন জাতীয় ব্যয় ধরতে হবে। তাহলে এই যে নতুন মেশিনটা ক্রয় করলাম, সেটাও বহন খরচ, যে মেশিনটা কিনছি বহন খরচের সময়ও একবারেই বহন করতে হবে, বারবার হবে না, তাহলে সেটিও মূলধন জাতীয় ব্যয়। তাহলে মেশিনের বহন খরচ এপ্রিল 7, মেশিনের বহন খরচ, আমরা নতুন মেশিনের বহন খরচ লিখব, নতুন মেশিনের 7,500 টাকা। ওকে, তারপরে নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। তাহলে মেশিন যতবার কিনবো আমরা ততবারই তো শুধু সংস্থাপন করব নতুন মেশিন, তাহলে মেশিন যেহেতু অনিয়মিত ক্রয় করা হয়, সেহেতু মেশিনের সংস্থাপনটাও অনিয়মিত, তাহলে এটিও একটি মূলধন জাতীয় ব্যয়। তাহলে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় কত তারিখ ছিল? 5 তারিখ, আর এটি হচ্ছে 7 তারিখ। নতুন মেশিন সংস্থাপন ব্যয়, তাহলে এখানে লিখব নতুন মেশিন সংস্থাপন ব্যয় কত টাকা? 15,000। এরপরে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। তাহলে কোনো একটা কম্পিউটার যখন পুরাতন হয়ে যায়, সেটা অনেক বারবার নষ্ট হতে পারে, তাহলে এই লেনদেনটি বারবার ঘটে থাকে প্রতিষ্ঠানে, তাহলে এটি মূলধন জাতীয় নয়, মুনাফা জাতীয়। তারপরে আসি অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। তাহলে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি এবং নতুন টায়ার, এগুলো যদি আমরা বারবার কিনি না, কিন্তু এগুলো এই 1 বছরে কিংবা 2 বছরে একটা টায়ার কিংবা একটা ব্যাটারি কেনা হয়, তাহলে এটাও একটা অনিয়মিত লেনদেন, তাহলে এটিও মূলধন জাতীয় ব্যয়। তাহলে এপ্রিল 12 তারিখ, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় কত টাকা? 40,000 টাকা। এবং শেষের লেনদেনটা হলো নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। তাহলে এটাও তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় চলে গেছে, তাহলে আমাদের মূলধন জাতীয় ব্যয় আর নেই, এগুলোই হলো মূলধন জাতীয় ব্যয়। আমরা যোগ করে ওখানে নিয়ে যাব, যোগ করলে কত হচ্ছে? 2,22,500, 2,22,500 টাকাটা হলো আমাদের মূলধন জাতীয় ব্যয়। আরো একটি বিষয় এখানে বের করতে বলেছে, মুনাফা জাতীয় ব্যয়। কি মুনাফা জাতীয়? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের জন্য আমরা আবার নতুন একটা হেডলাইন দিব, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটি আমাদের হেডলাইন নতুন। আমরা পরে দেখি, 1 তারিখ তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় চলে গেছে। 2 তারিখে বলা হয়েছে মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি, এই যেটি মুনাফা জাতীয় ব্যয়। একটা মণিহারি বলতে কি বোঝায়? কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি, এইসব বিষয়গুলোকে মণিহারি ধরা হয়, আর এগুলো প্রতিষ্ঠানে বারবার হয়ে থাকে, তাহলে এটা নিয়মিত লেনদেন, তাই এটি কি মুনাফা জাতীয়। আর ব্যয় কেন? কারণ মণিহারি কিনেছি যে আমার কাছ থেকে টাকা চলে গেছে, তাহলে এটি
মুনাফা জাতীয় ব্যয় তারিখ 2 তারিখ, এপ্রিল 2। কি লিখবো? মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি দ্রব্যাদি ক্রয় কত টাকা? 3000 টাকা। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি 4, 5 এবং 7 এগুলো ছিল আমাদের মূলধন জাতীয় ব্যয়। 10 তারিখে কি বলা হয়েছে? পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। তাহলে একটি পুরাতন কম্পিউটার যখন আমি আমার প্রতিষ্ঠানে একটা কম্পিউটার পুরাতন হয়ে যাবে, সেটা বারবার নষ্ট হতে পারে, তাহলে সেটা আমি বারবার ঠিক করতে হবে। তাহলে এটি প্রতিষ্ঠানের জন্য নিয়মিত লেনদেন। আর নিয়মিত লেনদেন যেহেতু এটি মুনাফা জাতীয়, আর যেহেতু এটি মেরামত ব্যয় বলা আছে, তাহলে এটি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা কত তারিখ লিখব? 10 তারিখ, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় কত টাকা? 3000 টাকা। তাহলে টোটাল দাঁড়ালো আমার মুনাফা জাতীয় ব্যয় 6000 টাকা। তাহলে আমি ক্লোজ করে দেব। এই হলো আমার খ নাম্বারের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গয়ের সমাধান করব। তো গয়ের সমাধান কিরকম হবে? আমি আগেই বলেছিলাম এই অধ্যায়ের সকল অঙ্ক সমাধান করতে একই রকমের ঘর করব। আমরা আবার ঘর করি। তারিখ, বিবরণ, টাকা টাকা। ওকে, আমাকে গতে কি বলা হয়েছে? 4 তারিখে কৃত মেশিন। আমি যে 4 তারিখে যে মেশিনটা কিনেছিলাম, সেই মেশিনটি যদি এখন 1,95,000 টাকায় বিক্রয় করা হয়, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, দুইটা জিনিস বলা হয়েছে। একটা মূলধন জাতীয় প্রাপ্তি আর একটা মূলধন জাতীয় আয়। মনে রাখবে, প্রাপ্তি বলতে বোঝানো হয় যে আজকে বা এখন আমার হাতে কত টাকা এসেছে, আমার কাছে যা আসছে সম্পূর্ণটা হচ্ছে যে প্রাপ্তি। এবং মূলধন জাতীয় আয়, আয়ের ক্ষেত্রে হচ্ছে যে যা আসছে, যে টাকাগুলো আমার কাছে আসছে, সেই টাকার পিছনে আমার যত টাকা ব্যয় হয়েছে তা বাদ দেওয়ার পর বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আয়। আশা করি বুঝছো। আমরা অঙ্কটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখন কি বলেছে? আমাকে প্রথমে মূলধন জাতীয় প্রাপ্তি, তাই আমরা প্রথমে হেডলাইন দিব। আগে সাল লিখে ফেলি। হেডলাইন দিব মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। এটা হলো আমার মূলধন জাতীয় প্রাপ্তির হেডলাইন। তা আমি দেখতে পাচ্ছি আমি 4 তারিখের মেশিনটি কত বিক্রি করেছি? 1,95,000 টাকা দিয়ে। তাহলে কখন বিক্রি করেছি কোনো তারিখ নেই যেহেতু, তাহলে আমরা এপ্রিল মাসের শেষ তারিখটা এখানে দিব। তাহলে এপ্রিল মাসের শেষ তারিখ বলতে এপ্রিল মাসটা কি কত তারিখের? 30। তাহলে এপ্রিল 30 দিব আমরা। এপ্রিল 30 কি করেছি? 1,95,000 টাকায় মেশিনটা বিক্রি করেছি। তাহলে এই সম্পূর্ণ 1,95,000 টাকাটাই আমার কাছে আসছে। তাহলে এটা হলো যে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় কত টাকা? 1,95,000 টাকা। এই 1,95,000 টাকাটা আমি, যেহেতু আমার আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তি এখানে নেই, ওই ঘরে নিয়ে গিয়ে ক্লোজ করে দেব। শেষ আমার মূলধন জাতীয় প্রাপ্তি। এখন বলেছে আমাকে মূলধন জাতীয় আয়। আমি কি বলেছি? মূলধন জাতীয় প্রাপ্তি থেকে এই প্রাপ্তিটার পিছনে আমার যত টাকা ব্যয় হয়েছে সেই ব্যয়গুলো বাদ দিলে আমি কি পাবো? মূলধন জাতীয় আয় পাবো। তো আমাদের ব্যয় কি কি হয়েছে দেখো। মেশিনটা কিনছি যে তখন একটা ব্যয় হয়েছে, সেই মেশিনটা বহন খরচের জন্য একটা ব্যয় হয়েছে, এবং মেশিনটা সংস্থাপনের জন্য একটা ব্যয় হয়েছে। এই মেশিনের সাথে সম্পর্কিত এই 3টা ব্যয় যখন আমি যোগ করব, তাহলে সেটা পাবো মেশিনের মোট ক্রয় মূল্য। তাহলে আমি বের করব এখন মেশিনের মোট ক্রয় মূল্য। তো মেশিনের মোট ক্রয় মূল্য যখন আমি মেশিনের বিক্রয় থেকে বাদ দিয়ে দেব, তাহলে সেটা হবে আমার মূলধন জাতীয় আয়। তাহলে আমরা আগে লিখব, এখন আমরা বের করব কি? মূলধন জাতীয় আয়। তাহলে আমরা হেডলাইন দিব মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। ওকে, তাহলে আমি আগে লিখব কি? মেশিন বিক্রয়। মেশিন বিক্রয় কত বিক্রয় করেছি আমি? 1,95,000 টাকা। এবার এই 1,95,000 থেকে আমি কি করব? মেশিনের মোট ক্রয় মূল্যটা বাদ দিব। তাহলে বাদ মেশিনের মোট ক্রয় মূল্য। তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য বের করতে হলে আমার কি করতে হবে? নতুন মেশিন ক্রয়টা লিখতে হবে। তাহলে নতুন মেশিন ক্রয়,
মেশিন ক্রয়। কত টাকা দিয়ে কিনেছিলাম? 1,60,000। আমরা এই টাকাগুলো ইনার কলামে লিখব, 1,60,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের মেশিনটা ক্রয়ের বহন খরচ। তাহলে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ কত টাকা? 7,500। এই তারিখগুলো আমরা দিতে পারি যে এপ্রিলের 4, তারপরে হচ্ছে যে এপ্রিলের 5 এবং এপ্রিলের 7 তারিখে কি হয়েছে? সংস্থাপন ব্যয় হয়েছে, এপ্রিলের 7। নতুন মেশিন সংস্থাপন ব্যয় কত টাকা? 15,000 টাকা। এখন আমার আর কোনো মেশিনের ব্যয় নেই, তাহলে এগুলো যোগ করে আমরা ওই ঘরে নিয়ে যাব। তাহলে কত হচ্ছে? 1,60,000 7 15 টোটাল 1,82,500। তাহলে 1,82,500। তাহলে কার থেকে বাদ দিব? আমরা এখানে লিখেছি মেশিন বিক্রয় থেকে মেশিনের মোট ক্রয় মূল্যটা বাদ দিব। তাহলে 1,95,000 থেকে 1,82,500 গেলে আর কত থাকতেছে? 12,500। 12,500। তাহলে এটা আমার কি হয়েছে? মূলধন জাতীয় আয়। যেহেতু আমার মেশিন বিক্রয়ের টাকাটা মেশিনের মোট ক্রয় মূল্য থেকে বেশি আছে, তাহলে এটা আয়। আর যদি কম থাকতো তাহলে এটা ক্ষতি হতো আর কি, বা ব্যয় লিখতাম আমরা। তাহলে আমাদেরকে আয় বের করতে বলেছে, আমরা আয় বের করে ফেলছি, এবং মূলধন জাতীয় প্রাপ্তি বের করতে বলেছে, আমরা মূলধন জাতীয় প্রাপ্তিও বের করে ফেলেছি। তো এই হলো আমাদের ক, খ, গ 3টি সৃজনশীলের সমাধান।